বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা অনেকটাই পড়াশোনাতে পিছিয়ে গিয়েছো। আমি নাজমুল হোসেন তোমাদের পদার্থবিজ্ঞানের ওপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে সেইটা হচ্ছে এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম বা প্রপার্টিজ অফ ম্যাটার। তো পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় আলোচনার শুরুতে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থ কি। তোমরা অলরেডি জেনে আসছো 9, 10, 7, 8 ইত্যাদি ক্লাসে তোমরা জেনে আসছো, যা কোনো অবস্থান দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, যার ভর আছে ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুটাকে আমরা মূলত পদার্থ বলে থাকি। তো আমরা পৃথিবীতে সাধারণত 3 ধরনের পদার্থ দেখতে পারি। একটা হচ্ছে কঠিন পদার্থ, আরেকটি হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, আরেকটি হচ্ছে তরল পদার্থ। তো বিজ্ঞানীরা এই 3 ধরনের পদার্থের অবস্থান বা অবস্থা পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা কেন এই 3 ধরনের অবস্থানে থাকে, একটি পদার্থ 3 ধরনের অবস্থানে কেন থাকে বা 3 ধরনের অবস্থা বিরাজ করার কি কারণ, এইটা গবেষণা করার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এই কারণ খুঁজতে যেয়ে তারা একটা কারণ খুঁজে পেয়েছেন। সেটা হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অণু-পরমাণুর সমন্বয়ে গঠিত। তো এই অণু-পরমাণু কিছু কিছু পদার্থের ভিতরে খুব কাছাকাছি সন্নিকটে থাকে, আবার কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু দূরে থাকে, যার কারণে দেখা যায় এই 3 ধরনের অবস্থা। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই বা উদাহরণ দিই। যেমন আমাদের সবারই কম বেশি সবার বাসায় ফ্রিজ আছে। তো এই যে পানি যখন তরল অবস্থায় থাকে তখন তাদের ভিতরে বা ওই পানির অণুসমূহের ভিতরে যে দূরত্বটা থাকে, পানিকে যখন বরফ করে রাখা হয় অর্থাৎ ফ্রিজে রাখা হয়, তখন কিন্তু তাদের আন্তঃআণবিক দূরত্বের পরিবর্তন হয়ে যায়। এর জন্য তার অবস্থারও পরিবর্তন হয়ে যায়। আবার এই পানিকে যখন আমরা ফোটাই, চুলার উপরে নিয়ে ফোটাই, তখনও কিন্তু এই পানি থেকে বাষ্পে রূপান্তরিত হয়, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন ঘটে। এই যে অবস্থানের পরিবর্তনটা ঘটতেছে, এইটার পিছনে মূলত কী দায়ী? হ্যাঁ, এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে অণুসমূহ পরস্পরের ভিতরে একটা নির্দিষ্ট বল দ্বারা আবদ্ধ থাকে। এই বলটাকে বলা হয় আন্তঃআণবিক বল বা ইন্টারমলিকিউলার ফোর্স। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা 3 ধরনের পদার্থ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে বরফ বা কঠিন পদার্থ, আরেকটা হচ্ছে পানি যেটি তরল পদার্থ, আরেকটি হচ্ছে বাষ্প যেটি একটি বায়বীয় পদার্থ। তো প্রথমেই আমরা বরফের ক্ষেত্রে আসি। এখানে বরফের বিভিন্ন অণুসমূহ দেখানো হয়েছে। তোমরা লক্ষ্য করো যে বরফের অণুসমূহের মাঝে, বরফের একটা অণু থেকে আর একটা অণুর মাঝে যে দূরত্ব, অর্থাৎ এই যে আন্তঃআণবিক দূরত্ব, এই আন্তঃআণবিক দূরত্বটা খুবই কম থাকে।
ফলে তাদের ভিতরে একটা শক্তিশালী আন্তঃআণবিক বল কাজ করে থাকে। তোমরা এখানে লক্ষ্য করো এই অণু থেকে এই অণুর ডিস্টেন্সটা খুবই কম, বা এই অণু থেকে তার পার্শ্ববর্তী অণুর দূরত্ব খুবই কম। অথবা এখানের এই অণুটা যদি আমরা কল্পনা করি, এই অণু অথবা এই অণু, এই দুইটা অণুর ভিতরে মধ্যবর্তী যে আন্তঃআণবিক দূরত্ব, এই আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, যার কারণে এই কঠিন পদার্থের ভিতরে আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক বলটা অনেক মজবুত থাকে, অনেক বেশি থাকে, যার কারণে এই ধরনের পদার্থটা সাধারণত কঠিন পদার্থ হয়ে থাকে। তাহলে এখানে যে 3 ধরনের পদার্থ আছে তার ভিতরে কঠিন পদার্থের আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি। এরপর আসি তরল পদার্থ, পানির ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে এখানে তোমরা অণুগুলোর প্যাটার্নটা দেখতে পাচ্ছ যে একটা অণু থেকে আর একটা অণুর আন্তঃআণবিক দূরত্ব বরফের তুলনায় অর্থাৎ কঠিন পদার্থের তুলনায় অনেক বেশি, যার কারণে এটি কঠিন পদার্থ না হয়ে তরল পদার্থে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এবারে তৃতীয় পদার্থের ক্ষেত্রে আসো বাষ্প। তো বাষ্পের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বরফ বা কঠিন পদার্থ, পানি বা তরল পদার্থ চেয়েও বাষ্পের যে সমস্ত অণুগুলো আছে এই অণুগুলো একটা অণু থেকে অনেক অনেক দূরে থাকে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এই অণু থেকে এই অণুর আন্তঃআণবিক দূরত্ব বা এই অণু থেকে এই অণুর আন্তঃআণবিক দূরত্ব এই পানি অথবা বরফের চেয়ে অনেক বেশি। তাহলে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এই যে পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থা, কঠিন বলো, তরল বলো অথবা বায়বীয় পদার্থ বলো, এর পিছনে মূলত দায়ী হচ্ছে আন্তঃআণবিক বল। কঠিন পদার্থের আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি, আর তরল পদার্থের একটু কম। এরপরে বাষ্পীয় পদার্থের আন্তঃআণবিক বল একেবারে নাই বললেই চলে। তো আমরা 3 ধরনের পদার্থ নিয়ে আলোচনা করলাম এবং এই 3 ধরনের পদার্থ কেন হয়ে থাকে সেটা সম্পর্কে আলোচনা করলাম। আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক দূরত্ব বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় এটা অলরেডি আমরা আলোচনা করে আসছি যে একটি পদার্থ বিভিন্ন অণুর সমন্বয়ে গঠিত, একাধিক অণুর সমন্বয়ে গঠিত। তাই একটা অণু থেকে আর একটা অণুর মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই যে একটা অণু থেকে আর একটা অণুর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। এই ডিস্টেন্সটাকে আমরা আন্তঃআণবিক দূরত্ব বলে থাকবো। এটাকেও আন্তঃআণবিক দূরত্ব বলবো, এটাকেও আন্তঃআণবিক দূরত্ব বলে থাকবো। অর্থাৎ একটি পদার্থের ভিতরে অণুর সমূহ একটা অণু থেকে আর একটা অণুর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা আন্তঃআণবিক দূরত্ব বলে থাকবো। এরপরে আসি আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল বলতে বোঝায় একটি পদার্থের ভিতরে অণুসমূহ পরস্পর যে বলে পরস্পরকে আকর্ষণ করে। এই অণু এবং এই অণু পরস্পরকে যে বলে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলটাকেই আমরা আন্তঃআণবিক বল বলে থাকি। ওকে, একটা পদার্থের ভিতরে অসংখ্য অণু থাকতে পারে, এই অণুসমূহ একে অন্যের সাথে পরস্পর যে বল দ্বারা আবদ্ধ থাকে সেই বলটাকে আমরা আন্তঃআণবিক বল বা ইন্টারমলিকিউলার ফোর্স বলে থাকব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা আন্তঃআণবিক দূরত্বের সাথে আন্তঃআণবিক বলের একটা তুলনামূলক গ্রাফ বা লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা একটু দেখে বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। এই গ্রাফটা মূলত এক্স অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে আন্তঃআণবিক দূরত্ব। এই আন্তঃআণবিক দূরত্বকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে আন্তঃআণবিক বল, যে আন্তঃআণবিক বলটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা পদার্থ সবসময় তার সাম্য অবস্থা অর্থাৎ তার আদি অবস্থা বজায় রাখার জন্য চেষ্টা করে থাকে। অর্থাৎ প্রথম অবস্থায়, অর্থাৎ তার আশেপাশ থেকে কোনো বল প্রয়োগ করা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্বাভাবিক যে অবস্থায় ছিল এই অবস্থাটাই সে সবসময় ধরে রাখার জন্য চেষ্টা করে। এজন্য কোনো পদার্থের ওপর যদি বল প্রয়োগ করে তার অবস্থানের পরিবর্তন ঘটানো হয়, তাহলে পদার্থটা চাই যেভাবে হোক এই তার অবস্থানটাকে পরিবর্তন করে, তার অবস্থাটাকে পরিবর্তন করে তার পূর্বের অবস্থায় অর্থাৎ সাম্য অবস্থায় ফিরে আসা। তো আমরা ধরলাম যে অণুসমূহের ভিতরে প্রাথমিক অবস্থায় যে আন্তঃআণবিক দূরত্ব ছিল, এই আন্তঃআণবিক দূরত্বটাকে আমরা আর নট ধরলাম। এটা হচ্ছে সাম্য অবস্থায়
সাম্য অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব। আমরা ধরলাম একটা পদার্থের ভিতরে আমরা ধরলাম এই একটা পদার্থ দুইটা অণুর সমন্বয়ে গঠিত এবং তাদের ভিতরে যে প্রাথমিক আন্তঃআণবিক দূরত্ব ছিল সেটা আমরা R0 করে প্রকাশ করলাম। এখন এই বস্তুটার উপরে বাইরে থেকে বল প্রয়োগ করে তার অবস্থানের অর্থাৎ তার আকৃতির পরিবর্তন করানো হলো। তখন যে অবস্থাটা হয়েছে সেই অবস্থাটা আমি তোমাদেরকে একটু লক্ষ্য করি, একটু দেখাই। ধরো এই বস্তুটার উপরে বল প্রয়োগ করে বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে এই যে অণু ছিল 1 নম্বর এবং 2 নম্বর অণু, এই 2 নম্বর অণু বা 1 নম্বর অণু তার আদি অবস্থা হতে একটু দূরে সরে গেছে। এই অবস্থায় কিন্তু তাদের আন্তঃআণবিক দূরত্বটাকে আমরা R দ্বারা প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে একটি পদার্থের সাম্য অবস্থার আন্তঃআণবিক দূরত্ব। এটি হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তুর আন্তঃআণবিক দূরত্ব, পরিবর্তিত আন্তঃআণবিক দূরত্ব। এখন এই যে বাইরে থেকে বল প্রয়োগ করে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি ঘটানো হয়েছে, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি ঘটানো হলে সাধারণত আন্তঃআণবিক বল বেড়ে যায়। কেন বেড়ে যায়? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা বস্তুই তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে চাই। যদি এদের ভিতরে আকর্ষণ বল কাজ নাই করে তাহলে কিন্তু এরা এদের আদি অবস্থানে ফিরে আসতে পারবে না। আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা পদার্থই তার আদি অবস্থানে অর্থাৎ সাম্য অবস্থানে ফিরে আসতে চাই। এইটা ছিল পদার্থের আদি অবস্থান বা সাম্য অবস্থান। এটা হচ্ছে পরিবর্তিত অবস্থান। পরিবর্তিত অবস্থানে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে। এখন এই দুইটা অণুর ভিতরে যদি আকর্ষণ শক্তি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু এরা আদি অবস্থানে ফিরে আসতে পারবে না। তাই যদি কোনো কারণে বস্তুর আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায় সেক্ষেত্রে অণুসমূহের মাঝে আন্তঃআণবিক বল বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে আন্তঃআণবিক বলটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমি এই ক্ষেত্রে বস্তুটার দৈর্ঘ্যটা বৃদ্ধি করেছি, এখন দৈর্ঘ্য বৃদ্ধি না করে যদি আমরা দৈর্ঘ্যটাকে সংকুচিত করে দিতাম সেক্ষেত্রে কেমন হতো? ধরো বস্তুটা এমন ছিল, এখন আমি বস্তুটাকে প্রেশার ক্রিয়েট করে এটাকে ছোট বানিয়ে দিয়েছি, প্রেশার দিয়ে বস্তুটাকে ছোট বানিয়ে দিয়েছি। তাহলে বস্তুর দুইটা আগের আন্তঃআণবিক দূরত্ব ছিল এতটুকু, এখন বল প্রয়োগে সংকুচিত করার পরে বস্তুদের আন্তঃআণবিক দূরত্বটা কমে গেছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বলো তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে তাদের আদি যে অবস্থান, সাম্য যে অবস্থান, সেই সাম্য অবস্থানটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সাম্য অবস্থান পরিবর্তন হওয়ার ফলে এখন এই পরিবর্তিত অবস্থায় কিন্তু অণুসমূহ থাকতে চাবে না। অণুসমূহ চাবে যে তার এই পরিবর্তিত অবস্থার পরিবর্তন ঘটিয়ে আদি অবস্থানে অর্থাৎ তার সাম্য অবস্থানটা ফিরে পাওয়ার জন্য। যেহেতু তাদের আন্তঃআণবিক দূরত্ব কমে গেছে, সুতরাং এই ক্ষেত্রে যদি আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তারা আরও কাছে চলে আসবে, কিন্তু তারা তো আরও কাছে আসতে চায় না, তারা তাদের সাম্য অবস্থানটা ফিরে পেতে চায়। এজন্য যদি কোনো কারণে আন্তঃআণবিক দূরত্ব কমে যায় তাহলে তাদের মাঝে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এই 1 নম্বর এবং 2 নম্বর অণু যদি পরস্পরের ভিতরে বিকর্ষণ শক্তি বৃদ্ধি করে দেয় তাহলে বিকর্ষণের ফলে একটা অণু আর একটা অণু থেকে দূরে সরে যাবে এবং ততক্ষণ পর্যন্ত সরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাদের আদি অবস্থানে ফিরে না আসে। আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে আন্তঃআণবিক দূরত্বের সাথে আন্তঃআণবিক বলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে, আন্তঃআণবিক দূরত্ব যদি বৃদ্ধি পায় সমানুপাতিক ইসের সাথে
আন্তঃনবিক দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ শক্তিও বৃদ্ধি পাবে। আন্তঃনবিক দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। আর আন্তঃনবিক দূরত্ব যদি কমে যায় তাহলে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। একটা হচ্ছে আকর্ষণ শক্তি আর একটা হচ্ছে কি বিকর্ষণ শক্তি। মনে রাখবা যে দূরত্ব, আন্তঃনবিক দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, আর আন্তঃনবিক দূরত্ব কমে গেলে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এখন এই বিষয়টা তোমরা একটু গ্রাফে লক্ষ্য করো। আমরা এক্স অক্ষ বরাবর আন্তঃনবিক দূরত্ব প্রকাশ করেছি, যেটা আর দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং ওয়াই অক্ষ বরাবর আন্তঃনবিক বল প্রকাশ করা হয়েছে, যেটা এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে আর নট দ্বারা বস্তুটির অনুসময়ের সাম্যাবস্থায় আন্তঃনবিক দূরত্ব প্রকাশ করা হয়েছে। তো তোমরা প্রথমেই এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা জানি যে মূল বিন্দু থেকে যতই ডান দিকে যাওয়া যায় ততই আর এর মান বৃদ্ধি পাবে, আর মূল বিন্দু থেকে যতই ওপরের দিকে যাওয়া যাবে এফ এর মান বৃদ্ধি পাবে। তো এখানে তোমরা একটা গ্রাফ লক্ষ্য করো যে এই গ্রাফটা ক্রমেই আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। এটার অর্থ তোমরা একটা জিনিস খেয়াল করো, আন্তঃনবিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিকর্ষণ বল কমে যাচ্ছে। তোমরা বিষয়টা লক্ষ্য করো যে এই নিচের যে গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে আকর্ষণ বলের গ্রাফ। এই গ্রাফের আমরা এই গ্রাফ থেকে যত উপরের দিকে যাব ততই আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আন্তঃনবিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ বল বৃদ্ধি পায়, কিন্তু বিকর্ষণ বলটা কমে যায়। ঠিক উল্টাভাবে যদি আমরা আসি যে আন্তঃনবিক দূরত্ব যদি এই দিক থেকে আমরা এই শূন্যর দিকে আসি, আন্তঃনবিক দূরত্ব কমাতে থাকি, আন্তঃনবিক দূরত্ব কমার সাথে সাথে বিকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং আকর্ষণ বল কমে যাবে। বিষয়টা আমি আবার তোমাদের আর একটু বোঝাচ্ছি যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আন্তঃনবিক দূরত্ব ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর আন্তঃনবিক বল ধরেছি। তো আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে আন্তঃনবিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিকর্ষণ বলটা কমে যাচ্ছে। অনুরূপভাবে আমরা যদি বিপরীত দিক থেকে আসি, আমরা যদি আন্তঃনবিক দূরত্ব কমাতে থাকি, এই দিক থেকে কমাতে থাকি, তাহলে আন্তঃনবিক দূরত্ব কমার সাথে সাথে এই আকর্ষণ বলটা হ্রাস পাবে, কিন্তু বিকর্ষণ বল বৃদ্ধি পাবে। এই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় আলোচনার জন্য প্রথমেই বা শুরুতেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা অ্যাকচুয়ালি কী জিনিস? স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের একটা ধর্ম বা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তন করানো হয়, যেমন তোমরা একটা স্প্রিংকে যদি প্রেসার দিলে এটা সংকুচিত হয়ে যাবে, আবার স্প্রিংকে যদি টানো সেটা সম্প্রসারিত হবে বা প্রসারিত হবে, এবং কিন্তু এই অবস্থা থেকে এই অবস্থায় সবসময় থাকবে না। তো এই স্প্রিংয়ের উপরে যদি বলটা প্রয়োগ করার ফলে বল যদি আবার সরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু স্প্রিংটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম, যেই বৈশিষ্ট্য বা ধর্মের জন্য বস্তুর উপরে প্রয়োগকৃত বলটা যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। অর্থাৎ বাইরে থেকে বা বাহ্যিক কোনো বল যদি বস্তুর উপরে প্রয়োগের ফলে বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়, তাহলে ওই বাইরের থেকে প্রযুক্ত বল যদি রিলিজ করে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয়, তাহলে বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। এই যে পূর্বের অবস্থানে ফিরে আসলো, এটা বস্তুর যে ধর্মের কারণে বা যে বৈশিষ্ট্যের কারণে বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসলো, এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তোমরা অনেক সময় ইলাস্টিক দেখছো, এই ইলাস্টিকগুলো সাধারণত এই যে প্যান্টে ইউজ করা হয়, প্যান্ট একটু ছোটো করার জন্য। এই ইলাস্টিক জাতীয় পদার্থকে যতই টানলে দেখবা যে এটা অনেক বড় হয়ে যায়, আবার যদি ছেড়ে দাও এটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তাহলে
এই যে বল প্রয়োগের আগে তার স্বাভাবিক যে আকার বা আকৃতি ছিল, এইটা হচ্ছে তার সাম্য অবস্থা। এই সাম্য অবস্থার উপরে যখন বল প্রয়োগ করা হয়েছে তখন এটার হয় দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে অথবা সংকুচিত হয়েছে। এই সংকুচিত হোক অথবা প্রসারিত হয়, এই অবস্থা থেকে বাহ্যিক বলটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে বস্তুটা আবার তার পূর্বের অবস্থাটা ফিরে পায়। পদার্থের যে বৈশিষ্ট্যের কারণে বস্তুটা তার পূর্বের অবস্থানটা ফিরে পায় সেই অবস্থানটাকে বলা হয়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটা উদাহরণ দিই। লেট আস সি অ্যান এক্সাম্পল। সে, এটা মনে করো আমাদের একটা স্প্রিং। এটি স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা ছিল। এই স্বাভাবিক অবস্থা থেকে আমরা স্প্রিংয়ের উপরে বল প্রয়োগ করলে স্প্রিংটাকে একটু প্রসারিত করেছি। এইদিকে আমরা বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল। এফ পরিমাণ বল প্রয়োগের ফলে বস্তুর কিন্তু এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এতটুকু পরিমাণ দৈর্ঘ্য স্প্রিংয়ের কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যদি এই যে বাহ্যিক বল, এই বলটাকে সরিয়ে নিই তাহলে কি হবে, স্প্রিংটা আবার তার পূর্বের অবস্থানে, এই বাহ্যিক বলটাকে যদি সরিয়ে নেওয়া হয় টেনে আবার যদি আমরা ছেড়ে দিই তাহলে বস্তুটা কিন্তু, এই স্প্রিংটা কিন্তু আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তো স্প্রিংয়ের যে বৈশিষ্ট্যের কারণে স্প্রিংটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসলো, ওই বৈশিষ্ট্যটাকে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলবো। এভাবে করে অনেক স্থিতিস্থাপক বস্তু আছে, যেমন রাবার আছে, ইলাস্টিক পদার্থ আছে, এই ধরনের অসংখ্য ইলাস্টিক পদার্থ বা ম্যাটেরিয়ালস আছে। এবার আমরা পড়ব হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? পূর্ণ স্থিতিস্থাপক বলতে বোঝায় যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যে বস্তুর যে আকার বা আকৃতির পরিবর্তন হলো, অর্থাৎ বিকৃত হয়ে গেল বস্তুটা, এখন এই বাহ্যিক বলটা যদি সরিয়ে নিলে বস্তুটা আবার পূর্বের অবস্থান পরিপূর্ণরূপে ফিরে পায়, তাহলে এই ধরনের বস্তুটাকে আমরা সাধারণত পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে পারি। এই যে স্প্রিংয়ের কথাই তোমাদের বললাম, এই স্প্রিং কিন্তু প্রথম অবস্থায় কিন্তু একদম পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতোই আচরণ করে। অর্থাৎ স্প্রিংয়ের উপরে বল প্রয়োগ করলে এটাকে যদি প্রসারিত করা হয় তাহলে এটা প্রসারিত হবে, আবার এই বলটা যদি ছেড়ে দেওয়া হয়, বলটা রিলিজ করে নেওয়া হয়, তাহলে বস্তুটা আবার কিন্তু পূর্বের অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বলতে কি বোঝায়, যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যে বস্তুর আকার আকৃতির পরিবর্তন করা হয়, এই প্রযুক্ত বল আবার সরিয়ে নিলে বস্তুটা যদি পরিপূর্ণরূপে তার পূর্বের অবস্থান ফিরে পায় তাহলে এই ধরনের বস্তুকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে পারি। আচ্ছা, এরপরে আসবো আমরা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে আসলে কি বোঝায়? স্থিতিস্থাপক সীমা বলতে অ্যাকচুয়ালি বলের একটা রেঞ্জ বা একটা সীমা বোঝায়। তোমরা দেখবে যে ইলাস্টিক টাইপের পদার্থ, এই পদার্থকে যদি তুমি টানতেই থাকো একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা ছেড়ে যাবে। অর্থাৎ ওই বস্তুর একটা সর্বোচ্চ বল সহ্য করার মতো ক্ষমতা আছে। হ্যাঁ, তো ধরো এটা ইলাস্টিক পদার্থ, আমরা একটা ইলাস্টিক পদার্থ কল্পনা করে নিই। এটা একটা ইলাস্টিক পদার্থ, এইটা হচ্ছে ইলাস্টিক পদার্থের স্বাভাবিক অবস্থান বা অবস্থা। এই ইলাস্টিক পদার্থটাকে টেনে আমরা যদি লম্বা করি, ধরো আমরা এই পর্যন্ত লম্বা করলাম এফ পরিমাণ বল প্রয়োগ করি, এবং এফ পরিমাণ বল এইটার পরে যদি আর বেশি পরিমাণ বল বা লম্বা করার চেষ্টা করা হয় তাহলে এই বস্তুটা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এখান থেকে। তাহলে স্থিতিস্থাপক সীমা বলতে বোঝায় বলের সর্বোচ্চ একটা মান, যেই বলের সর্বোচ্চ মান পর্যন্ত বস্তু একটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। অর্থাৎ এই যে এফ পরিমাণ বল, এফ পরিমাণ ধরো এইটে সর্বোচ্চ 10 নিউটন বল পর্যন্ত স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। অর্থাৎ এই বস্তুটার উপরে সর্বোচ্চ 10 নিউটন বল প্রয়োগ করার পরে এই 10 নিউটন বল যদি আবার রিলিজ করে নেওয়া হয় তাহলে বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তাহলে এই বস্তুর জন্য তার স্থিতিস্থাপক সীমা হচ্ছে 10 নিউটন। অর্থাৎ কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করে যে আকার আকৃতির পরিবর্তন করা হচ্ছে, সর্বোচ্চ যতটুকু বল প্রয়োগ করলে বস্তুটা বিকৃত হবে
এবং ওই সর্বোচ্চ বল আবার রিলিজ করে দিলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। বলের ওই সর্বোচ্চ মানটাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলবো। আশা করি তোমরা বিষয়টা বুঝেছ। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে নমনীয় বস্তু। নমনীয় বস্তু বলতে কি বোঝায়? নমনীয় বস্তু বলতে বোঝায় পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ঠিক উল্টাটা। পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে যেমন বাহ্যিক বলটাকে সরিয়ে নিলে বস্তুটা পূর্বের অবস্থা পরিপূর্ণভাবে ফিরে পেয়েছিল, নমনীয় বস্তুর ক্ষেত্রে ঠিক উল্টা ঘটনা ঘটে থাকে যে নমনীয় বস্তুর ক্ষেত্রে সাধারণত বাহ্যিক বল প্রয়োগ করলে এদের আকার আকৃতির পরিবর্তন হয়, কিন্তু বলটা রিলিজ করে নিলে এটা কিন্তু আবার পূর্বের অবস্থানটা ফিরে পায় না। এই জন্য এই ধরনের বস্তুটাকে আমরা নমনীয় বস্তু বলতে পারি। যেমন আটার একটা গোলা তুমি যদি বল প্রয়োগ করো তো এইটা আটার গোলাটা প্রসারিত হবে ঠিকই, কিন্তু বলটা ছেড়ে দিলে এই আটার গোলাটা কিন্তু আর পূর্বের অবস্থানে ফিরে আসবে না। সুতরাং আটার এই গোলাটাকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে একটা নমনীয় বস্তু। হ্যাঁ, অর্থাৎ নমনীয় বস্তু বলতে বল প্রয়োগের ফলে বস্তুটা ঠিকই আকার আকৃতির পরিবর্তন ঘটাবে, কিন্তু বল রিলিজ করে দিলে বা বলটা বাইরের বলটা সরিয়ে নিলে এটা আবার পূর্বের আকার আকৃতি ফিরে পাবে না। তাই এই ধরনের বস্তুকে আমরা নমনীয় বস্তু বলতে পারি। পূর্ণ দৃঢ় বস্তু বলতে বোঝায় কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি তার আকার আকৃতির কোনো পরিবর্তন না ঘটে তাহলে ওই ধরনের বস্তুকে আমরা কিন্তু পূর্ণ দৃঢ় বস্তু বলতে পারি। কিন্তু বাস্তবে এই ধরনের পূর্ণ দৃঢ় বস্তু আসলে পাওয়া যায় না। তোমরা বলতে পারো যে স্যার একটা লোহার খণ্ড, এটার উপরে বল প্রয়োগ করলে তো আসলে লোহার বিকৃতি ঘটে না, অর্থাৎ লোহার কোনো পরিবর্তন হয় না। আসলে এক একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের পরিমাণ এক এক ধরনের। তুমি লোহাকে বিকৃত করার জন্য বা লোহার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যতটুকু বল প্রয়োগ করতে হবে, একটা সুতাকে বা একটা ইলাস্টিক পদার্থকে প্রসারিত করতে কিন্তু সেই পরিমাণ বলের প্রয়োজন নেই, অথবা একটা স্প্রিংকে প্রসারিত করতে কিন্তু সেই পরিমাণ বলের প্রয়োজন নেই। সুতরাং এক এক পদার্থের ক্ষেত্রে এক এক ধরনের বল প্রয়োগ করে তার অবস্থানের বা অবস্থার পরিবর্তন ঘটাতে হয়। লোহাকে অবশ্যই তার অবস্থাটার পরিবর্তন ঘটানো যায়। এজন্য বাস্তবে আসলে পূর্ণ দৃঢ় বস্তু আসলে ওইভাবে পাওয়া যায় না। এখন আমরা আলোচনা করব বিকৃতি নিয়ে। বিকৃতি, এতক্ষণ আমরা শুনে আসলাম যে বল প্রয়োগে পদার্থের বিকৃতি ঘটে। অ্যাকচুয়ালি বিকৃতি জিনিসটা কি সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নিই। ধরো এটি একটি এল দৈর্ঘ্যের একটা তার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধরো এটা একটা এল দৈর্ঘ্যের তার কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই তারের এক মাথায় একটা ওজন ঝুলানো হয়েছে। এটা ধরো একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে বস্তুর ভরের কারণেই কিন্তু ওজনের সৃষ্টি হয়, এবং এই যে একটা বস্তু তারের মাথায় যে ঝুলিয়ে দেওয়া হয়েছে এর কারণে কিন্তু একটা ওজন কাজ করবে। ওজন এক ধরনের বল, W = mg। W = mg নিচের দিকে কাজ করবে এবং এই বলটা এই তারের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে এইদিকে, এবং এর ফলে কি হবে, এই তারটা কিছুটা প্রসারিত হবে। আমরা ধরে নিলাম যে তারটা প্রসারিত হয়ে এতটুকু হয়েছে। তাহলে তার আদি দৈর্ঘ্য ছিল L, এতটুকু ছিল আদি দৈর্ঘ্য L। কিন্তু এই বলটা, লোহার এই বলটা ঝুলিয়ে দেওয়ার ফলে তার আদি দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ধরলাম ছোট হাতের L দ্বারা। তাহলে আগে তারের যে রূপটা ছিল বা চেহারা ছিল, এই ওজন ঝোলানোর পরে বা বস্তুটা ঝোলানোর পরে কিন্তু তার সেই চেহারা আগের মতো চেহারা নাই, এই চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। এই চেহারা পরিবর্তনটাকে মূলত বলা হয় বিকৃতি।
কোনো বস্তুর স্বাভাবিক যে আকার আকৃতি আছে সেই আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়াটাকেই বলা হয় বিকৃতি। এখন এটা আমরা গাণিতিকভাবে একটু বিকৃতিটা কিভাবে বের করতে হয় সেটা একটু দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো, আমাদের তারের দৈর্ঘ্য ছিল এল হচ্ছে আদি দৈর্ঘ্য। এল দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ছোট হাতের এল। আদি দৈর্ঘ্য এল এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ছোট হাতের এল। আদি দৈর্ঘ্য এল এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ছোট হাতের এল। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? ছোট হাতের এল বাই বড় হাতের এল। অর্থাৎ এখানে যে বিকৃতিটা ঘটেছে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তনটা হয়, এই একক দৈর্ঘ্যে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটেছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। এই জন্য এটাকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বলতে পারি, দৈর্ঘ্য বিকৃতি বলতে পারি। আমরা একটা উদাহরণ দিই, যেমন এটা মনে করো আমাদের একটা বল, ফুটবল তো টেনিস বল মনে করো। এই টেনিস বলের চারিদিক থেকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। প্রেসার ক্রিয়েট করার পূর্বে তার আয়তন ছিল ভি। প্রেসার ক্রিয়েট করার পরে তার আয়তন ছিল কত? ভি। অ্যান্ড প্রেসার ক্রিয়েট করার পরে তার যে আয়তনটা হয়েছে সেটা হচ্ছে এইটা, এবং তার আদি আয়তন ছিল এইটা। আমরা এটা দেখালাম। নতুন যে আয়তনটা হয়েছে, নতুন আয়তন হচ্ছে এইটা। আর আয়তনের পরিবর্তন, আগে ছিল বলটা এমন, এখন হয়ে গেছে বলটা এমন, প্রেসার ক্রিয়েট করার কারণে। এখানে আয়তনের যতটুকু পরিবর্তন হয়েছে সেটাকে আমরা ভি নট দ্বারা প্রকাশ করলাম। আর আদি আয়তন হচ্ছে ভি, তাহলে পরিবর্তিত আয়তন হচ্ছে ভি প্রাইম, আর আদি আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা আয়তন পরিবর্তনের ক্ষেত্রে বলতে পারি ভি হচ্ছে আদি আয়তন, ভি আদি আয়তনের পরিবর্তন ঘটেছে ভি প্রাইম অথবা ছোট হাতের ভি, তোমরা যাই দাও। তাহলে একক আয়তনের পরিবর্তন ঘটেছে কতটুকু? ভি প্রাইম বাই ডিভাইডেড বাই ভি। তাহলে একক মাত্রায়, এখানে একক মাত্রা বলতে একক দৈর্ঘ্য হতে পারে, একক আয়তন হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে একক মাত্রায় কোনো বস্তুর যে পরিবর্তন হয়, কোনো বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলবো। আয়তনের যে পরিবর্তন হয় সেটাকে আমরা আয়তন বিকৃতি বলবো। তাহলে বিকৃতির গাণিতিক বিষয়টা হচ্ছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে একক মাত্রায় কোনো বস্তুর যে পরিবর্তন হবে, একক মাত্রা বলতে একক দৈর্ঘ্য হতে পারে, একক আয়তন হতে পারে, ইত্যাদি। তাহলে একক মাত্রায় কোনো বস্তুর যে পরিবর্তন ঘটে থাকে সেই পরিবর্তনটাকে আমরা বলবো বিকৃতি। এখন আমরা আসি বিকৃতির একক, মাত্রা ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করি। বিকৃতির প্রথমে আমরা মাত্রাটা দেখব, মাত্রাটা কি হতে পারে। যেমন দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে উপরে ছিল ছোট হাতের এল এবং নিচে ছিল বড় হাতের এল। একই জাতীয় দুইটা রাশি, তোমরা মনে রাখবে, একই জাতীয় দুইটা রাশি যদি ওপরে অর্থাৎ লবে এবং হরে থাকে তাহলে তাদের কোনো মাত্রা সমীকরণ থাকে না। এখানে একই জাতীয় দুইটা রাশি, হয় দৈর্ঘ্য অথবা আয়তন, যেটাই হোক না কেন, উপরে একই জাতীয় রাশি হওয়ার কারণে এদের কোনো মাত্রা হয় না। ঠিক অনুরূপভাবে বিকৃতির কোনো একক নাই, কারণ উপরেও যে ধরনের রাশি নিচেও সেই ধরনের রাশি। এটার একক মিটার, এটা একক মিটার, মিটার কাটা হয়ে গেলে এদের কোনো একক থাকবে না। আচ্ছা, এখন তোমাদের পরীক্ষায় যদি আসে যে কোনো বস্তুর বিকৃতি 0.05 বলতে কি বোঝায়, কোনো বস্তুর বিকৃতি 0.05 এটা বলতে আসলে কি বোঝায়? তো একক মাত্রায় আমরা জানি যে বিকৃতির গাণিতিক সংজ্ঞা শুনেছিলাম যে একক মাত্রায় কোনো বস্তুর যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিকৃতি। অর্থাৎ কোনো বস্তুর বিকৃতি 0.05 বলতে বোঝায় বস্তুর একক মাত্রায় পরিবর্তন হয়েছে এতটুকু, বস্তুর একক দৈর্ঘ্যে পরিবর্তন হবে এতটুকু, অথবা একক আয়তনে পরিবর্তন হবে এতটুকু। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব পীড়ন নিয়ে। পীড়ন বলতে কি বোঝায় বা পীড়ন জিনিসটা কি সেটা আমরা আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আগে জেনেছো যে বিকৃতি বলতে কি বোঝায়। আমরা বিকৃতির সংজ্ঞা শিখেছি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটে, এই আকার আকৃতির পরিবর্তনটা প্রতি একক মাত্রায় যতটুকু ঘটে, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু ঘটে, প্রতি একক আয়তনে যতটুকু ঘটে, সেইটাকে আমরা বিকৃতি বলেছিলাম। এখন আমরা জানবো হচ্ছে পীড়ন। এই পীড়ন জিনিসটা হচ্ছে কি সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। অ্যাকচুয়ালি পীড়ন বলতে একটা বাধাদানকারী বল বোঝায়। যেমন একটা ইলাস্টিক পদার্থ, একটা স্প্রিং, এই স্প্রিংটাকে তুমি যদি টেনে লম্বা করতে চাও, অথবা স্প্রিংটাকে যদি প্রেসার ক্রিয়েট করে সংকুচিত করতে চাও, তাহলে হবে কি, এই স্প্রিংটা অলওয়েজ টাইম চাবে যে এই বিকৃতটাকে প্রতিরোধ করার জন্য। আমরা প্রথমের দিকে বলেছিলাম যে প্রত্যেকটা বস্তু কিন্তু তার স্বাভাবিক অবস্থাটাকে ধরে রাখতে চায়। এজন্য যখন কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করে তার অবস্থা বা তার রূপটাকে বিকৃত করতে থাকা হয় বা বিকৃত করার চেষ্টা করা হয়, তখন ওই বস্তুর বিরুদ্ধে, এই বাহ্যিক বলের বিরুদ্ধে একটা বলের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় বিকৃতি প্রতিরোধকারী বল বা বাধাদানকারী বল। এই বিকৃতি প্রতিরোধকারী বল প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর ভিতরে লম্বভাবে যতটুকু কাজ করে, এই বিকৃতি প্রতিরোধকারী বল প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যতটুকু ক্রিয়া করে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে পীড়ন। তো আমরা একটু গাণিতিকভাবে ধরি। আমরা ধরি যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে বল প্রয়োগ করে, নিচের দিকে বল প্রয়োগ করে তার বিকৃত করা হয়েছে। বল প্রয়োগ করার ফলে বস্তুর আদি যে আকৃতি ছিল সেই আকৃতিটা চেঞ্জ হয়ে মনে করো এমন হয়ে গেছে। বল প্রয়োগের ফলে তার যে বিকৃত হয়েছে সেই বিকৃতিটা হচ্ছে এতটুকু, তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। মনে করো এটা তার আদি দৈর্ঘ্য ছিল এল, আর পরিবর্তিত যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ছোট হাতের এল, অর্থাৎ তার দৈর্ঘ্যের বিকৃতি ঘটেছে। এখন কোনো বস্তুকে বল প্রয়োগের ফলে যখন এভাবে বিকৃত করা হয়, তখন এই বিকৃতটা রোধ করার জন্য বা বিকৃতিটাকে প্রতিরোধ করার জন্য এই বস্তুর ভিতরে লম্বভাবে এই প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা বলের সৃষ্টি হয়। এই বলটাকে বলা হয় প্রতিরোধকারী বল বা বিকৃতি প্রতিরোধী বল বা বাধাদানকারী বল। তাহলে আমরা বলতে পারি পীড়ন সমান আমরা লিখতে পারি প্রতিরোধী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আমরা ধরলাম প্রতিরোধকারী বল হচ্ছে এফ, তাহলে এ ক্ষেত্রফলে প্রতিরোধ বলের মান হচ্ছে এফ। তাহলে একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বল কতটুকু হবে? এফ বাই এ। এই এফ বাই এটাকেই হচ্ছে পীড়ন বলা হয়। অর্থাৎ গাণিতিকভাবে যদি আমরা পীড়ন বের করতে চাই, তাহলে বাধাদানকারী বলকে যদি বস্তুর ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হয়, তাহলে পীড়নটা বের হয়ে যাবে। তাহলে আমরা পীড়ন সমান লিখতে পারি পীড়ন ইকুয়াল টু এফ বাই এ, যেখানে এফটা হচ্ছে ফোর্স বা বাধাদানকারী বল আর এটা হচ্ছে ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার জন্য আমি আবার সংজ্ঞাটা একটু বলতেছি যে কোনো বস্তুরকে যদি বাইরের থেকে বল প্রয়োগের ফলে বস্তুর আকার আকৃতি বা দৈর্ঘ্যের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন ওই বস্তুটা বিকৃতি প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। এই বাইরের থেকে প্রযুক্ত বলের ঠিক বিপরীত দিকে একটা বিকৃতি প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়। এই বিকৃতি প্রতিরোধকারী বল প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর ভিতরে লম্বভাবে যতটুকু ক্রিয়া করে, সেইটাকে আমরা বলবো হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের গাণিতিক রূপ হচ্ছে পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। এখন এই পীড়নের একক কি হবে? আমরা জানি যে পীড়ন সমান সমান আমরা লিখতে পারি পীড়ন ইকুয়াল টু এফ বাই এ, যেখানে এফটা হচ্ছে ফোর্স বা বাধাদানকারী বল আর এটা হচ্ছে ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার জন্য আমি আবার সংজ্ঞাটা একটু বলতেছি যে কোনো বস্তুরকে যদি বাইরের থেকে বল প্রয়োগের ফলে বস্তুর আকার আকৃতি বা দৈর্ঘ্যের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন ওই বস্তুটা বিকৃতি প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। এই বাইরের থেকে প্রযুক্ত বলের ঠিক বিপরীত দিকে একটা বিকৃতি প্রতিরোধকারী বল প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর ভিতরে লম্বভাবে যতটুকু ক্রিয়া করে, সেইটাকে আমরা বলবো হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের গাণিতিক রূপ হচ্ছে
পীড়নের একক, পীড়নের একক, বলের একক নিউটন, আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। অর্থাৎ পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটা আমরা অলরেডি 9-10-এ পড়ে আসছি যে কোনো বস্তুর ওপরে, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এটা কিন্তু চাপের একটা ইকুয়েশন। তাহলে আমরা এই নিউটন পার মিটার স্কোয়ারকে একবারে কিন্তু আমরা লিখতে পারি প্যাসকেল। অর্থাৎ পীড়নের দুইটা সমীকরণ পেলাম, দুইটা একক পেলাম। এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। যে কোনোভাবে তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল দিয়ে দিতে পারে। আচ্ছা, আমরা পীড়ন সম্পর্কে জানলাম, পীড়নের একক জানলাম। এখন যদি তোমাদের পরীক্ষায় এমন আসে যে কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻²² নিউটন পার মিটার স্কোয়ার, কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻² নিউটন পার মিটার স্কোয়ার, এইটা বলতে আসলে কি বুঝো? তখন এইটাকে কিন্তু আমরা এইভাবে একটু লিখতে পারি। দেখো, আমরা পীড়ন সমান F/A জানি, তাহলে এইটাকে আমরা একটু সাজিয়ে নিই। 2 × 10⁻² নিউটন ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানকার মানটা আর এখানকার মান সেম জিনিস, এদের ভিতরে কিন্তু কোনো ডিফারেন্স নাই। কিন্তু আমি এই মানটাকে এইভাবে সাজিয়ে লেখার একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আমাদের এই সংজ্ঞাটা দিতে যেন সুবিধা হয়। আমরা জানি বস্তুর ভিতরে প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী যে বলের সৃষ্টি হয়, সেই বলটাকে মূলত পীড়ন বলে। তাহলে কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻² নিউটন পার মিটার স্কোয়ার বলতে বোঝায় ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বা বাধাদানকারী বলের মান হচ্ছে 2 × 10⁻² নিউটন। আমি আবার বলছি, কোনো বস্তুর বিকৃতি 2 × 10⁻² নিউটন পার মিটার স্কোয়ার বলতে বোঝায় ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বা বিকৃতি বাধাদানকারী বলের মান হচ্ছে 2 × 10⁻² নিউটন। আমি আর একটা উদাহরণ দিই তোমাদের। কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমরা নিউটন পার মিটার স্কোয়ার না দিয়ে যদি আমি প্যাসকেল দিই PA, যে কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻11 প্যাসকেল বলতে কি বোঝায়? তাহলে আমরা এটা প্যাসকেল সমান আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে কিন্তু আমরা অলরেডি শিখে আসছি যে 1 নিউটন পার মিটার স্কোয়ার বলতে যা বোঝায় 1 প্যাসকেল বলতে তাই বোঝায়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। সুতরাং এইটাকে আমরা এইভাবে লিখব 2 × 10⁻11 নিউটন ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার। এটার অর্থ কি? কোনো বস্তুর পীড়ন 2 × 10⁻11 প্যাসকেল বা 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে বোঝায় ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বা বিকৃতি বাধাদানকারী বলের মান হচ্ছে 2 × 10⁻11 নিউটন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে করে যে কোনো মান যদি তোমাদের পরীক্ষায় আসে যে কোনো বস্তুর পীড়ন এত নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়, তাহলে তোমরা একইভাবে সংজ্ঞাটা দেবা। তোমরা মনে রাখবা যে এই মানের সংজ্ঞাটাই মূলত এই পীড়নের সংজ্ঞা থেকেই আসছে। এই জন্য ফিজিক্সের যে কোনো বিষয়, শুধু ফিজিক্স না, যে কোনো বিষয় প্রথমে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। যদি তোমরা মুখস্থ করে পরীক্ষায় যাও তাহলে কিন্তু ওই মুখস্থ করার কিছুক্ষণ হয়তো কিছুদিন মনে থাকবে, তারপরে কিন্তু ভুলে যাবে। তোমাদের কাজ হচ্ছে যখন যেই টপিক শিখবা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। আশা করি পীড়ন জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার আলোচনা করব অসহ ভার বা অসহ বল নিয়ে। অসহ ভার বা অসহ বল হচ্ছে একটা বস্তুর উপরে সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাবে, সেই বলটাকে আমরা অসহ ভার বলবো বা অসহ বল বলবো।
অর্থাৎ একটা ইলাস্টিক পদার্থকে বা একটা স্থিতিস্থাপক বস্তুকে তুমি যদি ভর ঝোলাতেই থাকো, ঝোলাতে ঝোলাতে একটা নির্দিষ্ট সময় পরে দেখবা যে এই বস্তুটা ছিঁড়ে গেছে অথবা ভেঙে গেছে। এখন প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ বল সহ্য করার মতো ক্ষমতা আছে। এই সহ্য ক্ষমতা যখন ক্রস করবে তখন বস্তুটা হয় ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাবে। তাহলে সর্বনিম্ন যে পরিমাণ বল কোনো বস্তুর উপরে প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই বলটাকেই আমরা বলবো অসহ বল। এই অসহ বলের আরেকটা নাম হচ্ছে অসহ ভার বা অসহ ওজন বলা হয়। এরপরে আমরা পড়ব হচ্ছে অসহ পীড়ন। প্রতি একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপরে লম্বভাবে সর্বাপেক্ষা বা সর্বনিম্ন যে পরিমাণ বল ক্রিয়ার ফলে বস্তুটি ছিঁড়ে যায় অথবা ভেঙে যায়, আমরা ওই বলটাকেই বলবো হচ্ছে অসহ পীড়ন। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে সর্বনিম্ন বা সর্বাপেক্ষা কম যে বল ক্রিয়ার ফলে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেইটাকে আমরা বলবো অসহ পীড়ন। অসহ পীড়নের এককই একই, নিউটন পার মিটার স্কোয়ার। এখন যদি অসহ পীড়নের ক্ষেত্রে আসে যে কোনো বস্তুর অসহ পীড়ন কোনো বস্তুর অসহ পীড়ন 3 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। এটা বলতে কি বুঝো? কোনো বস্তুর অসহ পীড়ন 3 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো? এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 3 × 10⁴ নিউটন ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার। এটার অর্থ হচ্ছে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে সর্বনিম্ন এতটুকু অর্থাৎ 3 × 10⁴ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাবে। আমি আবার বলছি, কোনো বস্তুর অসহ পীড়ন 3 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার বলতে বোঝায় ওই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যদি আমরা 3 × 10⁴ নিউটন সর্বনিম্ন 3 × 10⁴ নিউটন বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার বিকৃতি এবং পীড়ন নিয়ে। বিভিন্ন প্রকার বিকৃতি এবং পীড়ন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে বিকৃতিটা আসবে সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আমরা অলরেডি দৈর্ঘ্য বিকৃতি কি সেটা কিন্তু আমরা অলরেডি জেনে আসছি। দৈর্ঘ্য বিকৃতিতে আরও কতকগুলো নাম আছে, যেমন টান বিকৃতি বলা হয়, দৈর্ঘ্য বিকৃতি অথবা টান বিকৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে একটা চিত্র লক্ষ্য করতেছো যে এখানে এল দৈর্ঘ্যের একটা তার আছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তার আছে। এই তারের আদি দৈর্ঘ্য হচ্ছে এল, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একটা তার থাকলে তার যে দৈর্ঘ্যটা হয় সেটা হচ্ছে এল। এখন এই এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের এক মাথা একটা দৃঢ় কোনো বস্তুর সাথে আটকানো আছে এবং আরেকটা মাথায় বা আরেকটা প্রান্তে একটি এম ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে বস্তুটির ওজন হয়েছে W = mg। তোমরা জানো যে ওজন এবং বল প্রায় সেমই একটা জিনিস। তো ওজন এক প্রকার বল, এখানে নিচের দিকে যতটুকু ওজন বা বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে W = mg পরিমাণ বল। ফলে এই তারের উপরে একটা টানের সৃষ্টি হবে, যেই টানের কারণে তারটা তার স্বাভাবিক অবস্থা হতে বিকৃত হয়ে কিছুটা লম্বা হয়ে গেছে, লম্বা এবং চিকুন হয়ে গেছে। তো দেখো, তার আদি যে দৈর্ঘ্য ছিল এল, এই দৈর্ঘ্য কিন্তু এখন আর এল নাই, এটা বৃদ্ধি পেয়ে অনেক হয়ে গেছে এবং তার দৈর্ঘ্য যতটুকু পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এই তারের উপরে বল প্রয়োগের ফলে বা ওজনের কারণে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করেছি। আমরা ইতিমধ্যে জেনে আসছি যে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তনটা হয়ে থাকে সেটাকে ওই বস্তুর বিকৃতি বলে। কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তনটা হয়ে থাকে সেটাকে ওই বস্তুর বিকৃতি বলা হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা জানবো হচ্ছে দৈর্ঘ্য বা টান বিকৃতি।
দৈর্ঘ্য বা টান বিকৃতি বলতে কি বোঝায়? কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক দৈর্ঘ্যে, কোনো বস্তুর প্রতি একক দৈর্ঘ্যের যতটুকু পরিবর্তন হয়। আচ্ছা, দৈর্ঘ্য বা টান বিকৃতি বলতে কি বোঝায়? দৈর্ঘ্য বা টান বিকৃতি বলতে বোঝায় কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে ওই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু ঘটেছে সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বা টান বিকৃতি। অর্থাৎ কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা তারের প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলবো। অর্থাৎ কোনো তারের উপরে বা কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগের ফলে ওই বস্তু বা তারের প্রতি একক দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে বা প্রতি একক দৈর্ঘ্যের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে তার দৈর্ঘ্য বিকৃতি বা টান বিকৃতি। যেমন এখানে আমরা আদি দৈর্ঘ্য ধরেছিলাম এল। এল দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে ছোট হাতের এল। আমরা ধরলাম এল দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে ছোট হাতের এল। তাহলে আমরা বিকৃতির সংজ্ঞা অনুসারে জানি যে একক দৈর্ঘ্যে পরিবর্তনটা বের করতে হবে। তাহলে এই বস্তুর একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে দৈর্ঘ্য বা টান বিকৃতির যে সমীকরণটা আমরা পেলাম সেটা হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। আমি আবার বলছি সংজ্ঞাটা তোমাদের, কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে এই দৈর্ঘ্যের পরিবর্তনটা প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু, প্রতি একক মিটারে কতটুকু বা প্রতি একক সেন্টিমিটারে কতটুকু, এইটার নামই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বা টান বিকৃতি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা দৈর্ঘ্যের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা আরেকটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য বা টান পীড়ন। দৈর্ঘ্য বা টান পীড়ন বলতে কি বোঝায়? আমরা অলরেডি কিন্তু পীড়ন কি জিনিস সেটা কিন্তু পড়ে আসছি, যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী যে বলের সৃষ্টি হয় সেটাকে আমরা পীড়ন বলেছিলাম। তো এখানে দৈর্ঘ্য বা টান পীড়ন বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্যের বিকৃতি হয়েছে। এই দৈর্ঘ্যের বিকৃতি প্রতিরোধ করার জন্য যে বলের সৃষ্টিটা হবে সেটাকে মূলত আমরা দৈর্ঘ্য বা টান পীড়ন বলে থাকব। আচ্ছা, তাহলে এখানে দৈর্ঘ্য বা টান পীড়ন সমান সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য বা টান বিকৃতি প্রতিরোধী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। দৈর্ঘ্য বা টান পীড়ন প্রতিরোধকারী যে বলটা প্রতি একক ক্ষেত্রফলের সৃষ্টি হয় সেইটাকে আমরা দৈর্ঘ্য বা টান পীড়ন বলবো। এখানে যে দৈর্ঘ্যের বিকৃতিটা ঘটেছে, এই দৈর্ঘ্যের বিকৃতি প্রতিরোধ করার জন্য এই বাইরের যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের বিপরীত দিকে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যতটুকু বল সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য বা টান পীড়ন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি নিয়ে। তোমরা বোর্ডে একটা চিত্র লক্ষ্য করো। এটি হচ্ছে আমাদের একটি বস্তু, বৃত্তাকার বস্তু বা গোলাকার বস্তু। এই বস্তুর যে স্বাভাবিক অবস্থার আয়তন, সেই আয়তনটা হচ্ছে ভি। এখন এই বস্তুকে আমরা চারদিক থেকে প্রেশার ক্রিয়েট করছি। চারিদিক থেকে প্রেশার দিলে ইটস এ টেনিস বল আর ফুটবল। তোমরা টেনিস বল অথবা ফুটবলে দেখবা যে চারিদিক থেকে চাপ দিলে এটি ভিতরের দিকে ডেবে যায়, অর্থাৎ আয়তনটা সংকুচিত হয়। তো এটি হচ্ছে এই বস্তুর চারিদিক থেকে চাপ দেওয়া হয়েছে। চাপ দিলে তার এই আয়তনটা বা এই যে আকারটা দেখা যাচ্ছে, এই আকারটা এখন বর্তমান অবস্থায় এই অবস্থায় আছে। অর্থাৎ আগে ছিল এত বড় বৃত্ত, এখন হয়ে গেছে ছোট বৃত্ত।
ফলে তার আয়তনটা কমে গেছে। এই আয়তন যতটুকু কমে গেছে সেই আয়তন কমে যাওয়াটাকে আমরা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ আয়তনের পরিবর্তন হয়েছে ছোট হাতের ভি এবং আদি আয়তন ছিল বড় হাতের ভি। তো আমরা আয়তন বিকৃতি সমান জানিয়ে জানি প্রতি একক ক্ষেত্রফলে বা প্রতি মাত্রায় যতটুকু পরিবর্তন হয় সেটাকে আমরা বিকৃতি জানি। তো এখানে যেহেতু আয়তন বিকৃতি, তাহলে প্রতি একক আয়তনে যতটুকু আয়তন পরিবর্তন হবে সেটাকেই বলা হবে আয়তন বিকৃতি। এই বস্তুর প্রতি একক আয়তনে যতটুকু আয়তন পরিবর্তন হবে সেটাকে আমরা আয়তন বিকৃতি বলবো। এই বস্তুর আদি আয়তন ছিল ভি, এই ভি আয়তনের জন্য আয়তনের পরিবর্তন হয়েছে ছোট হাতের ভি। একক আয়তনের জন্য কতটুকু পরিবর্তন হবে? ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। এটাকেই আমরা আয়তন বিকৃতি বলে থাকি। যতটুকু আয়তন পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই আদি আয়তন। আচ্ছা, এরপরে আসবো আমরা আয়তন পীড়ন বলতে কি বোঝাই। যেহেতু আয়তনের বিকৃতি ঘটেছে, এই আয়তনের বিকৃতি প্রতিরোধের জন্য যে বলটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় আয়তন পীড়ন। অর্থাৎ এই আয়তনটা প্রতিরোধ করার জন্য, আয়তন বিকৃতি প্রতিরোধ করার জন্য বাইরের থেকে প্রযুক্ত বলের বিপরীত দিকে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু বল সৃষ্টি হয়, বাধাদানকারী বল সৃষ্টি হয়, সেই বলটাকেই আমরা মূলত বলবো আয়তন পীড়ন। আয়তন পীড়নকেও আমরা এফ বাই এ এই সূত্রের সাহায্যে বের করতে পারি। আশা করি তোমরা আয়তন বিকৃতি এবং আয়তন পীড়ন কী জিনিস সেটা বুঝতে পেরেছ। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়বো হচ্ছে আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি বলতে কি বোঝাই। তোমরা এই চিত্রটা খেয়াল করো। এখানে তোমরা একটা চিত্র লক্ষ্য করতে পারছো যে ABCD একটা কিউব আছে, একটা ঘন আছে। এই ঘনর আমরা এই সাইড থেকে যদি বল প্রয়োগ করি, এই সাইড থেকে মনে করো এই কোণা বরাবর আমরা এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগের ফলে এই বস্তুর এডি যে তলটা আছে, এই এডি তলটা কিছুটা এদিকে সরে গেল। এই ডট ডট লাইন দ্বারা তার আপেক্ষিক দূরত্ব বোঝানো হয়েছে বা আপেক্ষিক অবস্থান বোঝানো হয়েছে। আবার এই যে সিডি যে প্রান্তটা ছিল, এই প্রান্তটা সরে সিবি প্রান্তের দিকে সরে আসছে, আপেক্ষিক সরণ হয়েছে। তাহলে আমরা আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি বলতে কি বুঝি, যে যদি কোনো দুইটি তলের মধ্যবর্তী দূরত্ব যদি এক একক হয়, একক দূরত্বে অবস্থিত, আমরা আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি বলতে বুঝি যে একক দূরত্বে অবস্থিত দুইটি তলের মধ্যবর্তী যে আপেক্ষিক সরণ হয়ে থাকে, সেই আপেক্ষিক সরণটাকে বলা হয় আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি। আপেক্ষিক মানে অস্থায়ীভাবে যে সরণটা হয়ে থাকে, অর্থাৎ এই বস্তুটার উপরে যে বলটা প্রয়োগ করা হয়েছে, এই বলটা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে বস্তুটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। যেমন এখানে সিবি এই প্রান্তটা বল প্রয়োগের ফলে সি এবং বি প্রাইমের দিকে সরে যায়। অর্থাৎ এই যে দুইটা তলের ভিতরে যে আপেক্ষিক সরণটা ঘটেছে, এই আপেক্ষিক সরণটাকে আমরা বলবো আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি। আকার, ব্যবর্তন বা মোচড় বিকৃতিকে সাধারণত থিটা কোণের মাধ্যমে বের করতে হয়। তোমরা এখানে লক্ষ্য করো BCB প্রাইম এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে এটা আমাদের অতিভুজ। আর আমাদের দরকার হচ্ছে থিটা কোণের মান। যদি আমরা আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি বের করতে চাই, তখন আমাদের এই থিটা কোণের মানটা বের করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ BCB প্রাইম এইটা হতে আমরা পাই tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি।
যেহেতু আমরা এই কোণটা ধরেছি, সুতরাং এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, বি বি প্রাইম ডিভাইডেড বাই বিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই দুইটা তলের যে আপেক্ষিক সরণ হয়েছে, এই আপেক্ষিক সরণকে বের করা হয় থিটা দ্বারা। অর্থাৎ এই সূত্র থেকে আমরা খুব ইজিলি থিটার মানটা বের করে দিতে পারবো। বি প্রাইম হচ্ছে এইটার মান, আর বিসি হচ্ছে এই বাহুর মান। এখান থেকে আমরা খুব ইজিলি আকার বা ব্যবর্তন বা মোচড় বিকৃতির মানটা বের করতে পারি। আকার বা ব্যবর্তন বা মোচড় পীড়ন বলতে কি বোঝায়? আমরা একটু আগে দেখলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা দেখলাম যে এই বস্তুটার মোচড় বা আকারের বা এই যে ব্যবর্তন যে বিকৃতিটা ঘটেছিল, এই বিকৃতি প্রতিরোধ করার জন্য এই বস্তুর বিরুদ্ধে বাইরে থেকে প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা প্রতিরোধী বল সৃষ্টি হয়। এই প্রতিরোধী বলটা এই বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু কাজ করবে সেটাকে বলা হবে আকার বা ব্যবর্তন বা মোচড় পীড়ন। সোজা কথায়, এক কথায় যদি তোমরা এই আকার বা ব্যবর্তন বা মোচড় পীড়নের সংজ্ঞা দিতে যাও, তাহলে বলবা যে আকার অথবা ব্যবর্তন বা মোচড় বিকৃতি প্রতিরোধকারীর জন্য প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর ভিতরে লম্বভাবে যে প্রতিরোধী বল সৃষ্টি হয়, সেই প্রতিরোধী বলটাকে আমরা বলবো হচ্ছে এই আকার বা ব্যবর্তন বা মোচড় পীড়ন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবং বরাবরই এই আকার বা আয়তন বা মোচড় পীড়নের সূত্র হচ্ছে একই রকম, F/m। এই সূত্র থেকে তোমরা খুব ইজিলি আকার বা ব্যবর্তন বা মোচড় পীড়নের মানটা বের করতে পারবে। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো।